জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সভা শেষে একথা জানায় কেন্দ্রীয় সমন্বয়করা। তবে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের নেতারা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই জুলাই গণঅভ্যুত্থানে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যাকে প্রাথমিক বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। এর আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, ঘোষণাপত্র খুব শিগগিরই জাতির সামনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি তৈরি হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির আয়োজনে ১.৫ থেকে ২.৫ লাখ মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কর্মসূচির নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা শেষে তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর ৩১ ডিসেম্বরের দিনটি ঐতিহাসিক হবে। এর মাধ্যমে দেশের বস্তাপচা রাজনীতির অবসান ঘটবে বলেও আশা করেন তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। গণঅভ্যুত্থানের বছর ২০২৪-এর শেষ দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র এখন আলোচনার কেন্দ্রে। কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, তার কিছুটা ধারণা দিলেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা ২৪-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। আশা করি এটা ১.৫ থেকে ২.৫ লাখ মানুষ হতে পারে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কি থাকছে আর কতটা আশার সঞ্চার করবে জনমনে, তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। ডকুমেন্টেশনটাই আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা ৭২-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। দীর্ঘ স্বৈর শাসনের পতনের পর আগামীর বাংলাদেশ নিয়ে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তব রূপ দিতেই এই ঘোষণাপত্র, বলছেন তরুণ এই সংগঠক। রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না, তারা এই দেশের জনগণ, এই দেশের মানুষ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণঅভ্যুত্থানটি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল, এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল। এতে সাধারণ মানুষ চাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে। বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর ১ জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে যাচ্ছি, প্রক্লেমেশন আকারে উপস্থাপন করতে যাচ্ছি। ডিএমপি সদর দপ্তরে ৩১ ডিসেম্বরের ঐতিহাসিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে আলোচনা শেষে মাসুদ বলেন, মানুষের অধিকার সংরক্ষণে যে সীমারেখা দেয়া হচ্ছে ঘোষণাপত্রে, তা রক্ষায় তৎপর থাকবে দেশের মানুষ। আদ্দিন সজীব,
এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসছে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 31 জেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় এই নির্দেশ দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ শান্তিপূর্ণভাবে শেষ করতে সজাগ থাকতে হবে সবাইকে। স্থানীয় প্রশাসনকে ধর্মবর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সবাই আগের সরকারেও কাজ করেছে, কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে, কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান তো কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানান তারা। এছাড়া 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এদিকে এত বছরে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিস্ময় প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। এ হত্যাকাণ্ডে বিচার করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আরো অনেকে। রাজনৈতিক সিদ্ধান্ত ও আদালত নিষিদ্ধ না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নিব। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা প্রেশার সেটুকুর মধ্যে আছে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলমত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নীলফামারীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের ক্ষতি হয় এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে শহীদ গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমার বাচ্চাকে দেখার জন্য উনি অনেক ছটফট করেছেন, কিন্তু আমার বাচ্চাকে দেখতে পাননি। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে কথা বলায় হাজারো মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠাই সবার মূল লক্ষ্য হতে হবে। স্বৈরাচারের দোসররা সব জায়গায় লুকিয়ে আছে সতর্ক করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়,
এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে দাবি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠানে একথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শহীদ পরিবারের আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড সেল গঠন করা হবে বলেও জানান তিনি। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এখনো জীবিত, তাদের পরিবারে কেউ আর্থিক সহায়তা নয়, শুধু বিচার চায়। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ৭৭টি পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়। সিটি কর্পোরেশনের এই হলরুম শহীদ পরিবারের সদস্যদের কান্নাজনিত বক্তব্যে ভারী হয়ে ওঠে। খুনিদের বিচারের দাবিতে পরিবারগুলো সরকারের কাছে দাবি জানান, ক্ষোভ জানান তাদের নিরাপত্তাহীনতায়। কোন হাসপাতালে নিতে পারি নাই, পোস্টমর্টম করতে পারি নাই। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, তারা শুধু বিচার চায়। আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে শেখাবো। গণহত্যার বিচারে সরকারের আন্তরিকতার কথা জানান উপদেষ্টারা। আমরা যদি এই হত্যার বিচার করতে না পারি তাহলে কিন্তু আমাদের অন্য কোনো কাজ করে আমরা বলতে পারবো না যে আমরা কাজ করেছি। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করার আহ্বান জানান তিনি। দুঃখ পূরণের একটা বড় উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থেই যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকুন শুরু করতে পারি। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আপাতত বিচার কাজ ধীরগতি মনে হলেও অচিরেই তা দৃশ্যমান হবে। ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছিল বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তার বিষয়টিও তুলে ধরেন তিনি। 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপাল মতের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল, গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে? ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।